ধন্যবাদ আসাদ আপনাকে। ভাই, আসাদ ভাই, একটা জিনিস আমরা খেয়াল করলাম যে আপনি আপনার নিজের ফেসবুকে রিসেন্টলি একটা জিনিস লিখেছেন যে যখন আমরা সবাই বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, প্রধান উপদেষ্টা নিজেও দেশের বাইরে মালয়েশিয়াতে একটা ইন্টারভিউ বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, তখন আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি নিশ্চিত হতে পারছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এটার ব্যাপারে আপনি সন্দেহ প্রকাশ করছেন কেন? জি, আমি এটার উপরে একটা পোস্ট দিয়েছি গতকালকে। তো এটার কারণ যে মানুষের মনে নানা সন্দেহ, আমার নিজের মনেও সন্দেহ যে আসলে নির্বাচনটা আদৌ হবে কি। এই সন্দেহের কারণ কিন্তু ইউনূস সাহেব নিজেই সৃষ্টি করছেন। তার বিভিন্ন কন্ট্রাডিক্টরি বক্তব্যে এটা উঠে আসে। যেমন তিনি মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানকার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে খুব স্পষ্টভাবে বললেন যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেব। খুব ভালো কথা। ঠিক সেই দিনই টিভি নিউজে একটা দেখলাম, উনি সিএনএ বলে আর কি, চ্যানেল নিউজ এশিয়া, এটা মানে সিঙ্গাপুরের একটা টিভি চ্যানেল, তাদেরকে ঢাকায় বসে সাক্ষাৎকার দিচ্ছে এবং সেখানে তিনি বলছেন যে মূল সংস্কার বা মৌলিক সংস্কার গুলো না করে নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং আগের মতোই অবস্থা। তো আমার প্রশ্ন এটাই যে আপনার যদি সেই কথাই মনে হয়, তাহলে আপনি এক এক জায়গায় যে এক এক কথা বলছেন কেন? এই যে বিতর্ক হচ্ছে, যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে, এটার কারণ তো ওনার বক্তব্যগুলো। এখন উনি মালয়েশিয়াতে যে খুব স্পষ্টভাবে বললেন যে লন্ডনে যে উনি তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে তার আহ, দপ্তর থেকে এটাও বলা হলো যে আমরা ফেব্রুয়ারি থেকেই, যদিও উনি নানান রকমের শর্ত দিচ্ছিলেন তার মধ্যে, যা পরে যেহেতু উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে মোটামুটি এখন তাহলে সেই দিকেই আগাচ্ছে। কিন্তু মানে সবচেয়ে ইন্ট্রিগিং ব্যাপার হলো উনি নিজেই আবার বলছেন যে এরকম অবস্থায় নির্বাচন দিলে আগের অবস্থায় ফেরত আসবে। তো তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে এইরকম অবস্থায় আপনি নির্বাচন দিতে যদি না চান তো সেটা আপনি স্পষ্ট করে বলেন না। দুই নাম্বার, আপনি যে এক বছর হয়ে গেল, আপনি তাহলে যে মৌলিক সংস্কার গুলো দরকার ওনার ভাষায়, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইনের আহ, আইন বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলো তো ছিল অগ্রাধিকার ভিত্তিতে হওয়া। ওনার তো প্রথম যেদিন ক্ষমতা উনি পেলেন বা দায়িত্ব নিলেন, সেই দিন থেকেই, তার পরদিন থেকেই তো এইগুলোর উপরে ওনার ফোকাস করা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আইন শৃঙ্খলার ব্যাপারে উনি ওই খালি মুখেই বলেন, কিন্তু কোনো বাস্তব কি পদক্ষেপ নিলেন সেটা আমরা কেউ দেখলাম না। এবং আরেকটা সবচেয়ে আহ, দুঃখের বিষয় আমি বলবো, যে উনি এই অগ্রাধিকারের ভিত্তিতে যে সংস্কার কমিশন করতে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেও 4-5 মাস পরেও উনি সে ব্যাপারে কোন রকম কোনো তার আগ্রহ দেখা গেল না। ফলে হলোটা কি? এতে যারা সংস্কার কমিশনে ছিলেন, যারা প্রধান ছিলেন, তারা নিজেরাই এটা হতাশা প্রকাশ করছেন যে আমরা, তাহলে আমাদেরকে আপনি ডেকে এই এই কষ্টটা কেন করালেন? যদিও সেখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে, সেটা রাষ্ট্রের পয়সায়, মানে ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়ানো, মানে এটা তো কোনো বাদ মানে ডোনেশনের টাকা সব দিয়ে দাও, ভালো কথা। তো আপনি যখন এই সংস্কার গুলোতে আপনি যদি সিরিয়াস হতেন, তাহলে এটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, আপনি সেটা নিলেন। আপনি না নিয়ে কি করলেন, যেটা কোনো অগ্রাধিকারের মধ্যে ছিল না যে ব্যাপারগুলো, যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে যাবে, এটা তো আমরা শুনিও নাই কোনো। মানে উনি আসার পরেও এই কথা বলা, হঠাৎ একদিন শোনা গেল যে উনি এটা নিয়ে কাজ করছেন। প্লাস মানবিক করিডোর, প্লাস রোহিঙ্গা প্রত্যাবাসন, তারপরে কি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করো, এই যে কতগুলো ব্যাপার, জিনিসগুলো উনি একের পর এক করে গেলেন। তার চেয়েও বড় কথা, ওনার যেহেতু সময় কম, মানে এই ওনার যদি মনে হয়ে থাকে যে এই আমাদের অন্তর্বর্তী সরকারের
মানে এই সময়ের মধ্যে ন্যূনতম যে সংস্কারগুলো, মৌলিক সংস্কার, এগুলো করে আমরা তারপরে ইলেকশন দিব। এখন ইলেকশন হলেই যে বাংলাদেশের সমস্ত সমস্যা শুরু হয়ে যাবে, এটা তো আমি আপনার অনুষ্ঠান বলতে আমি নিজেও বিশ্বাস করি না। আবার ওই একই রকম ব্যাপার। তো তাহলে আপনি এগুলো না করে আপনি সময় ব্যয় করলেন কিসে? আপনি খালি বিদেশে যান, একের পর এক বিদেশ সফর। চিন্তা করা যায় যে 10 মাসে 11 বার বিদেশে গেছেন, এই মালয়েশিয়াটা ধরি না, এটা নিয়ে তো 12টা গুলো। তো আপনি যদি সত্যিকার অর্থে আপনার উদ্দেশ্য ভালো হতো যে না, আমি কোনো দিকে কোনো সময় ব্যয় করব না, আমি জাতি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে দেশের জন্য কিছু করার, ফলে আমি কোনো দিকে কোনো সময় ব্যয় না করে আমি পুরো সময়টা এই জিনিসগুলোতে যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেটা আমি দেখব। আচ্ছা, একটা এই আর এরা এই সরকারের আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এরা রাতের অন্ধকারে, গভীর রাতে সক্রিয়তা প্রদান করে। তো এটা নিয়েও আমার একটা হইচই হয়, কি ব্যাপার? তো আপনারা যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন, তো আপনাদের গভীর রাতে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই এই উদ্দেশ্য মানে জি। এই বিতর্ক সৃষ্টি, অহেতুক বিতর্ক সৃষ্টি করার কারণগুলো কি? এটা তো আপনি বুঝতে পারছি না আমরা। তো যার আচ্ছা। কারণে হচ্ছে কি, বলেন। জি, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা, নির্বাচন নিয়ে আপনার সন্দেহের কারণটা এটা ওনাদের কারণে সৃষ্টি হয়েছে। আমি এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হলো, আপনি দেখেছেন আজকে তো মানে 18 তারিখ অগাস্টের, 15 আগস্ট পালন নিয়ে নানা ধরনের ধূম্রজাল আমরা কিন্তু লক্ষ্য করলাম। আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন যে 15 আগস্টে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে একদিন ধানমন্ডির ওসিকেও বলতে শুনলাম যে ওনারা নাকি এই প্রেস সেক্রেটারির নির্দেশনাকে ফলো করছেন। এরপরে দেখলাম যে একজন রিক্সাওয়ালা, রিক্সা চালক, উনি ফুল দিতে এসেছেন, তাকে ধরে নিয়ে যে একটা হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে নেওয়া হলো এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরে আবার দেখলাম যে সরকার সেই ওসিকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে ওর বিরুদ্ধে তদন্ত করলা, এটা আমাদেরকে ব্যাখ্যা দাও। এই যে বিষয়গুলো, যে আসলে 15 আগস্ট যদি কেউ শোক পালন করতে চায়, যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড হয় নিষিদ্ধ, কিন্তু যদি কোনো ব্যক্তি পর্যায়ে কেউ করতে চায়, তাহলে সেটাকে আপনি আইনানুগ ভাবে কিভাবে বাধা দেবেন? এবং এটা নিয়ে যে কাজগুলো সরকার করছে, এই কাজটাকেই বা আপনি কিভাবে দেখবেন? এই যে আপনি যে খুব মানে মূল জিনিসটাতেই আপনি মানে টাচ করেছেন, এদের এই যে বিভিন্ন রকমের কার্যকলাপ গুলো, এটাতেই তাদের মানুষের সন্দেহ হচ্ছে এই সরকারের মোটিভ নিয়ে। তাদের মোটিভটা কি এটা নিয়ে? মানে কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন, আমিও পত্রিকায় দেখলাম যে ওইখানকার থানার ওসি বলছে যে আমরা প্রেস সেক্রেটারির নির্দেশনা মোতাবেক কাজ করছি। তখনই আমার এই জন্মভূমি খবরটা দেখলাম যে প্রেস সেক্রেটারি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কেউ? মানে তার সঙ্গে এটার কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারলাম না। হুম। তার মানে দেখেন, সেখানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র সচিব আছে, পুলিশের আইজি আছে, ডিএমপি কমিশনার আছে। তো যে এটা এই নির্দেশনা যদি কারো দেওয়ার এখতিয়ার থাকে, সেটা হলো ডিএমপি কমিশনার, তার আন্ডারে ঢাকার থানাগুলো। তো সেখানে সে মানে প্রেস সেক্রেটারির নাম কেন করবে সে? তো তার মানে কি মনে হচ্ছে যে একটা সরকারের মধ্যে বিভিন্ন রকম সরকার আছে, এবং কে যে কখন কি কাজ করছে এই কোঅর্ডিনেশন তাদের মধ্যে নাই দেখেই এই হযবরল অবস্থা। তারপরে দেখেন, আপনি আইন করে যদি আমার যদি সত্যিকার অর্থে তার জন্য ভালোবাসা থাকে, জাতির জনকের জন্য বা বঙ্গবন্ধু যেটাই বলেন, তিনি অনেক কাজ করেছেন যেটা আমি নিজেও পছন্দ করি না, এবং আমি এগুলো লিখেছিও, যে উনি মানে আমরা যে স্বাধীনতা যুদ্ধে সবাই ঝাঁপ দিয়ে পড়েছিলাম, আমি অবশ্য অস্ত্র হাতে নিই নাই। তো তার এটা তো তার ডাকেই আমরা গেছি। এটা এটা তো অস্বীকার করে, এটা তো আমাদের ইতিহাস পড়তে হবে না, আমি তো সাক্ষী এগুলা। হ্যাঁ। তো এখন তাকে তার পরবর্তী মানে 73 থেকে 75-এর মধ্যে তার অনেক কার্যকলাপের কারণে তিনি নিন্দিত হয়েছেন, বিতর্কিত হয়েছেন, খুব ভালো কথা। এখন একটা মানুষের স্বাধীনতা আন্দোলনে তার যে অবদান, এটা তো আপনি জোর জবরদস্তি মুছে ফেলতে পারেন না। এটা এটা তো অসম্ভব একটা ব্যাপার।
আপনি বলতে পারেন তার ভালো দিক কোনটা, তার মন্দ। আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে তার 32 নাম্বার ভাঙ্গার উচিত ছিল না, সেখানে বলা উচিত ছিল যে এটা একটা জাদুঘর হবে। কিসের জাদুঘর? মহানায়ক থেকে খলনায়ক। তার ভালো দিকগুলা বলবেন, তারপরে তিনি যে খারাপ কাজগুলো সেটা, তারপরে আপনারা ওইখানে ভেঙে দিবেন। হ্যাঁ, তো ভেঙে দেওয়ার অর্থ তো এই না যে তার মন, মানে মানুষের মন থেকে উনি মুছে গেছেন। এবং মুছে যে যান নাই, এত কিছুর পরেও আওয়ামী লীগের এত অত্যাচার, এত কিছুর পরেও তো মানুষ সেখানে যাচ্ছে, মানুষ জি। খুলতে দেওয়ার চেষ্টা করছে। তো তার অর্থটা কি যে আপনি কি এটা আইন করে বন্ধ করতে পারবেন? এটা তো একটা অসম্ভব ব্যাপার। তো আপনার উচিত ছিল এই সরকার বা পরবর্তী সরকার যারাই আসছে তারা এমন কাজ করা যাতে করে মানুষের একটা তুলনা করতে পারে যে কোন সরকার ভালো ছিল, কোন সরকার খারাপ ছিল। এখন আপনি এসেই নানান রকমের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আপনি জাতির জনককে মুছে ফেলতে চান, আপনি আওয়ামী লীগকে, ঠিক আছে আওয়ামী লীগ হাসিনা জঘন্যতম কাজ করছে আমরা সবাই জানি, হ্যাঁ, তো তার প্রকৃত বিচার করেন। সব যেগুলো করা দরকার সেগুলো আপনি না করে আপনি এখন ওই রিক্সাওয়ালা ধরতেছেন, এই বেটা তুই ওখানে ফুল দিতে গেছিস কেন? আরে ভাই, সে নিয়ে তার তার স্ত্রীকে দেখলাম ওই টিভিতে বলছে যে উনি সবসময়, আমার স্বামী বলতো উনি বঙ্গবন্ধুরে মন থেকে ভালোবাসে। তো এই যদি একটা ব্যক্তির যদি এরকম অনুভূতি হয়, আপনি সেটাকে আইন করে বন্ধ করতে পারবেন কোনোদিন? তো আপনার উচিত, মানে আপনার তো প্রধান কথা হচ্ছে প্রেস সেক্রেটারি এখানে কি কি ইয়ে, মানে তার ভূমিকাটা কি? আমি তো বুঝতেছি না কিছু এগুলো। আচ্ছা, এবং আমি দেখেন, আরেকটা, জি, জি, আমি আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটাও মানে এর সময় খুব আলোচিত হচ্ছে। সেটা হলো, হঠাৎ করে দেখলাম যে একটা রিপোর্টই বের হলো, এবং সেই রিপোর্টটাকে সরকারের পক্ষ থেকে অথবা সরকারের বিভিন্ন লোকের পক্ষ থেকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করা হয়েছে। সেটা হলো, এই যে একটা রিপোর্টে বলা হলো যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, এটা নাকি পুলিশের সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছেন। এবং এর বিনিময়ে উনি কত টাকা পেয়েছেন, এবং তার সঙ্গে নাকি আরো 124 জন না কতজন লোক ছিল, এদের 121 সবাইকে জন, 1 কোটি করে টাকা। হ্যাঁ, 121 জন। 121 জন, 121 জন ছিল, এদের সবাইকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে, এবং একটা করে ফ্ল্যাট ফ্ল্যাট কি কি দেওয়া হয়েছে। তো এই যে গল্পটা, আমার কাছে এটা নিছক গল্পই মনে হচ্ছে জিনিসটা। তো যাই হোক, আপনি এটা আপনার মতো করে বলবেন। তো এই যে জিনিসটা, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না মানে, এটা আমি খালি একটাই জিনিস বলবো যে সাংবাদিকতা যে কত নিচে নেমেছে, সাংবাদিকতার মধ্যে যে পেশাগত কোনো ব্যাপার নাই এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরাও এখন হয়তো তার মালিক পক্ষ চাচ্ছে যে এই সরকারকে খুশি করতে, যেহেতু উনি একটু বেকায়দায় ছিলেন, হাসিনার হুম। সরকার বারবার কবিতা পড়ছেন যে তার তো জেলে থাকার কথা ছিল। তো এখন যা বোঝা যাচ্ছে, এই ধরনের লোকজন তারা চিন্তা করলো যে এদেরকে খুশি করার জন্য আমাদের যে কোনো কাজ করতে হবে। তো কাজ করতে যে মানে লেজে গবরে অবস্থা করে ফেলে, হাস্যকর একটা ব্যাপার করে। আর প্রথম কথা হলো যে চ্যানেল 24 এর যে নিউজটা আমিও দেখলাম, মানে প্রথম কথা হলো যে একটা আত্মজীবনী অন্যজন কিভাবে লেখে, সেটা বায়োগ্রাফি হইতে পারে, সে তো অটোবায়োগ্রাফি হতে পারে। জাভেদ পাটোয়ারি বায়োগ্রাফি লিখতে পারে, কিন্তু জি। অটোবায়োগ্রাফি সে কি করে লিখবে? তারপরে আমি কালকে ফেসবুকে আরেকজনের একটা মন্তব্য দেখলাম যে উনি বলছেন যে আমি এই বইটা পুঙ্খানুভাবে পড়েছি। সে কিন্তু জি। শেখ মুজিব বা বঙ্গবন্ধুর কোনো ভক্ত না, কিন্তু সে হুম। বলছে যে বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা কোনো দ্বিতীয় ব্যক্তির পক্ষে লেখা সম্ভব না। তার মধ্যে ওই যে ভিতরের মানে আত্মজীবনী লিখতে গেলে মানে ঘটনার ভিতরে প্রবেশ করতে হয়, এটা বাইরের লোকের পক্ষে জানা, মানে ওই ওই অনুভূতিটা প্রকাশ করা সম্ভব। তো এখন আরেকটা কথা, আমি দেখেন এই যে জার্নালিজমের ফ্ল গুলো, এদের সম্পাদক কারা, রিপোর্টার তো মানে আমি কি বলবো, আমার খালি মনে হয় যে এটা সম্পাদনার দায়িত্বে কার, সম্পাদকটা কি? সে তো বলবে তুমি যে 121 জনের কথা বললা তার 5টা লোকের নাম বলো, সেটা তো তুমি বললে না কিছু। তুমি বলতেছো 1 1 কোটি টাকা করে নিছে, 1 1 কোটি করে ফ্ল্যাট দিছে, আচ্ছা। তো সেটারও তো একটা নথি টথি কিছু দরকার ছিল, একটা প্রমাণ। তুমি জাস্ট খালি বলে দিলা, এখন তারপরে কি হলো? দুদক দেখলাম, দুর্নীতি দমন কমিশন বলছে যে এটা আমরা নজরে নিয়েছে এবং এটা ইনভেস্টিগেশন হচ্ছে। তো ভাই তুমি যদি সাংবাদিক, তা তুমি তুমি এই সমস্ত মানে গাঁজা টাজা খেয়ে এই সমস্ত কি কি বলতেছো এগুলা? না, আর এইটা এইটা এটা কি দুদকের কাজ?
না মানে ঠিক আছে, যদি কেউ ইয়ে করে থাকে, মানে কি বলে, আহ, দুর্নীতি করে থাকে, সেটা দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, আরেকটা জিনিস কালকে আমি দেখলাম, সমকালে একটা রিপোর্ট, সেটা হলো হুম, এখনকার যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার অনুজ প্রতিম, ছোট ভাইয়ের মতো, খুব ভালো এমনিতে সব দিক থেকে। সে দেখলাম কোন একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে যে এখন দুর্নীতি দমন কমিশন খুব ভালো এভাবে কাজ, স্বাধীনভাবে কাজ করছে, এবং ইউনূস সাহেব নাকি মানে সাংঘাতিক, উনি মানে মানে উনি দুর্নীতির কোনো ব্যাপার উনি মানে সহ্য করবে না, এরকম একটা ইমপ্রেশন। আমি রিপোর্টটা ভালো করে পড়ানোর সময় পাইনি, যা দেখি হেডলাইন দেখে বুঝলাম। এখন আমার কথা হলো যে ইউনূস সাহেব তো দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত হয়েছিল, ওনার তো সাজা হয়েছিল, উনি তারপর সেটার বেসিসে উনি মামলা করছেন, সে মামলা চলতেছিল। এখন আপনি বলতে পারেন বা অনেকে বলতে পারে এটা তো হাসিনা মামলা করা, হ্যাঁ ঠিক, কথা সত্য, হাসিনা খুবই প্রতিহিংসামূলক, এটা ছিল। তো আমার কথা হচ্ছে একটাই, যে আপনি যদি নির্দোষ হবেন, তাহলে সেটা তো কোর্ট আপনাকে খালাস দেবে। তো আপনি কোর্টের মাধ্যমে না, যে আপনি নিজের মামলাটা কেন এক্সিকিউটিভ অর্ডারে প্রত্যাহার করবেন, এটা কেন করলেন আপনি প্রথম? তাহলে আপনার বিরুদ্ধে যে সাজা ছিল, কি আপনি কি ভয় পেয়েছেন যে আসলে ওটা সাজাটা ঠিক ছিল? নাহলে আপনি এটা করতে যাবেন কেন? আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন, আপনার তো বলা উচিত ছিল যে না, আগের কোর্ট কি করেছে আমার দেখা, আমি এটা কোনোভাবে এটাতে ইন্টারফেয়ার করবো না, গভর্নমেন্ট কোনো ইন্টারভেন করবে না কোনোভাবে, বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন এবং তারা যে রায় দেবে সেটা আমি মাথা দেব। আপনি তো সেই কথা বললেন। তো আপনি যে আসছিলেন এখানে মৌলিক সংস্কার, তো বিচার বিভাগের স্বাধীনতা তো মৌলিক সংস্কার, আইনের শাসন মৌলিক সংস্কার। আপনি আহ, কি, হামিম গ্রুপের চ্যানেল 24 এর মালিক, সে এত বড় জঘন্যগুলো কাজ করছে, মানে আগে সব স্বৈরাচারী সরকারের দোষর ছিল, আপনি তাকে কোনো আইনের আওতায় আনলেন? আপনি বসুন্ধরার মালিকরা দিনের পর দিন খুন, মানে কি বলে, ধর্ষণ, জমি দখল, আহ, অর্থ পাচার, ব্যাংক লুট, এগুলো সবকিছু তারা দিব্যি করছে। তাদের বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আমি আইনের শাসনে বিশ্বাস করি, তাহলে আইনকে আপনি সিলেক্টিভলি এনফোর্স করছেন না, আপনি একজনকে জি, জেলে নিচ্ছেন আর একজনকে ছেড়ে দিচ্ছেন, এটা কেমন কথা? তো মানুষের জি, মনে এই সরকার সম্পর্কে যে নানান রকমের সন্দেহ দেখা দিচ্ছে বা প্রশ্ন দেখা দিচ্ছে, এই সব কারণে। জি। জি কমল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা এই দুটো বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে আমি প্রথমে পেয়ার পদ্ধতিটা পরে আলাপ করি, আগে না ভোটটা আলোচনা করি। আমাদের দেশে তো একসময় না ভোট ছিল, 2008-এর নির্বাচনে তো আমরা না ভোটের দেখেছিলাম, পরে না ভোটটা ফেলে দেওয়া হলো। আপনি একটু সব মিলিয়ে যদি বলতেন যে না ভোটটা এলোই বা কেন, ফেলেই বা দেওয়া হলো কেন, এখনই বা আবার কিভাবে এলো, এটা কি আগের মতো করে এলো নাকি অন্যভাবে এলো, এবং সারা দুনিয়াতে না ভোটের আসলে মানে অস্তিত্বটা কেমন? জি কমল ভাই, অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা বলি। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে আমরা প্রথম না ভোটটা দেখি, এবং তখন ওই নির্বাচনের আগে নির্বাচনের যে আইন, মানে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি, আরপিওর একটি ধারা 31-5 সম্ভবত, এই ধারাটি সংশোধন করে একটি নতুন উপধারা যুক্ত করা হয়, এবং সেখানে লেখা হয় যে আহ, মার্কা থাকবে, বিভিন্ন দলের প্রার্থীর মার্কা থাকবে, তার সঙ্গে একটা ঘর থাকবে যেখানে নো থাকবে, অর্থাৎ প্রার্থী চাইলে উপরের কাউকেই নয়, এরকম একটি অবস্থান নিয়ে ওই না চিহ্নিত ঘরে উনি টিক দেবেন। এই বিধানটি করা হয় এটিএম শামসুল হুদা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সোহুল হুসাইন, এই তিনজন যখন নির্বাচন কমিশন চালাতে, এবং সেই তিনজনের একজন কিন্তু এখন আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এবং আমার যদ্দূর মনে পড়ে, ওই সময় আমি তো নির্বাচন কমিশন বিট কভার করতাম রিপোর্টার হিসেবে, সম্ভবত এই না ভোটের বিধানটি আরপিওতে যুক্ত করার প্রস্তাবটা এই সাখাওয়াত হোসেন সাহেবই দিয়েছিলেন। এবং তখন কিন্তু বিশ্বের গোটা দশেক দেশে সম্ভবত এই না ভোটটা ছিল, রাশিয়া, ফ্রান্স, গ্রিস, এরকম কয়েকটা দেশে, ইভেন ইউক্রেন, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই এই না ভোটের বিধানটা আছে। তখন পর্যন্ত কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই বিধানটা ছিল না। তো তখন যেই যুক্তিতে আমার মনে আছে, আমি ওই সময় যেহেতু ইলেকশন কমিশন কভার করতাম, এই না ভোট
মানে যুক্ত করা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটার তীব্র প্রতিবাদ এসেছিল। তখন কিন্তু সেই প্রতিবাদের মধ্যেও, যেহেতু তখন একটা অন্তর্বর্তী সরকার ছিল, মানে কেয়ারটেকার সরকার ছিল, সেটা আবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ সরকারের মেরুদণ্ডটা বেশ শক্ত ছিল, যে কারণে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এই আরপিওটা সংশোধন করা হয় এবং না ভোটের বিধানটি ব্যালট পেপারে যুক্ত করা হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশের যখন ওই একবারই তো না ভোট হলো, প্রথমবারে নির্বাচনেই সারা বাংলাদেশে যে ভোট পড়েছিল তার 0.55% না ভোট পড়েছিল, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 3,81,924 ভোট। এবং নির্বাচন অনেক কমিশনের যে ভোট। রিপোর্ট, অনেক ভোট, নির্বাচন কমিশনের যে প্রতিবেদন 2008-এর নির্বাচন বিষয়ে, সেই প্রতিবেদনে আমি যেটা দেখছি যে 38টা দল ওই ইলেকশনে অংশগ্রহণ করে, তার মধ্যে মাত্র 6টা দল এই যে না ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছিল। অর্থাৎ আচ্ছা। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরি ওয়ার্কার্স পার্টি না, জাসদ, এই 6টা দলের বাইরে বাকি সবার ভোট ছিল 0.55%-এর কম, অর্থাৎ না ভোটের চেয়েও কম। তাহলে অবস্থাটা বোঝে না। এবং ওই সময়ে উম, এটা তো আহ, এটা তো এই সমস্ত খুচরা পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় ধরনের বেজ্জতি। আমি তাদের তো সেটাই বলছি যে সুইসাইড। কেন কেন আওয়ামী লীগ সরকার এসেই বিধানটি বাতিল করলো। আপনার আপনার মনে থাকবে যে এটি কিন্তু আওয়ামী লীগ সরাসরি নিজে বাতিল করে নাই। এটা সম্ভবত একটা রিট হয়েছিল বা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই বিধানটি বাতিল করা হয়। এবং এটা করার কারণে ছিল এই, আপনি যে শব্দটি বললেন বেইজ্জতি, এই না ভোট যত বেশি পড়ে রাজনৈতিক দলগুলোর জন্য একটা থ্রেট তৈরি হয়। মনে করেন একটা আসনে 10 জন প্রার্থী, সব হেভিওয়েট প্রার্থী, এর মধ্যে কোনো কারণে সেই আসনে প্রথম 1-2 জন প্রার্থীর বাইরে বাকি সবার ভোট না ভোটের চেয়ে কম পড়লো, তাহলে এই যে সকল্ড অনেক বড় বড় পার্টির প্রার্থীও যদি না ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে হলো কি যে জনগণের যে আস্থা তাদের উপরে নাই, জনগণ যে তাদেরকে পছন্দ করছে না, এইটা প্রমাণিত হয়। এবং আচ্ছা, এখানে পলিটিশিয়ানদের একটা সবচেয়ে কথা, বড়। এটা আমি জাস্ট একটু মানে আপনাকে একটু জিনিসটা একটু জি, তরল একটা প্রশ্ন করি। জি। তরল প্রশ্নটা এরকম যে এমনও তাহলে হতে পারতো, তারপরে এরকম আমি তো মনে করি এরকম হওয়া উচিত যে 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 লোকগুলো না ভোটের চেয়ে কম ভোট পাবে তাদের তাদের জামানত আগামী বাজেয়াপ্ত হয়ে যাবে। জামানত আচ্ছা, বাজার না, পরবর্তী জামানত বাজার নির্বাচনে। তো অটোমেটিক হবে। আগামী আচ্ছা। কমপক্ষে দুটো নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না, কারণ তারা প্রার্থী হওয়ার অযোগ্য। এরকম এইটা তাহলে করা আমি, উচিত আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ, এটা করা উচিত হয়তো, কিন্তু আবার হয়তো ডেমোক্রেটিক হবে না, কারণ আমাদের সংবিধানে তো আবার বলে দেওয়া আছে যে ধরেন বহুদিনের যে ডিবেট, যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি আইন প্রণয়ন করবেন, তার কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই, অশিক্ষিত লোকজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কথা বলেছি বিভিন্ন সময় যে কেন একজন এমপির মিনিমাম শিক্ষাগত যোগ্যতার একটা বিধান থাকবে না। তো তখন বলা হলো যে না, এটা তাহলে তার সাংবিধানিক যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়, সেটা অন্য আলোচনা। তো ধরেন পলিটিক্যাল পার্টিগুলো ভয় পায় যদি কখনো এরকম হয় যে মেজরিটি ভোট হয়ে গেল না ভোট, তাহলে তো প্রমাণ হলো যে ওই আসনে সমস্ত মানুষ, মানে অধিকাংশ মানুষ সকল পার্টির সকল প্রার্থীর বিরুদ্ধে। এটা একটা আক্ষরিক অর্থেই বেইজ্জতি। এই বেইজ্জতি হওয়ার ভয়ে আওয়ামী লীগ সরকার এসে বিধানটি বাতিল করলো। এবং আমার পরিষ্কার মনে আছে ওই সময়ে 13 সালে সম্ভবত তৎকালীন সিইসি এটিএম শামসুল হুদা, আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম বিষয়টি, তিনি তখন বলেছিলেন যে সরকার কি যে আদালত এই না ভোটের বিধান বাতিল করার আদেশ দিয়েছেন, কিন্তু আমরা চাইবো না ভোটটা থাকুক, আমরা সরকারকে এ বিষয়ে জোর সুপারিশ করব। কিন্তু তারপরে আর এটা হয় নাই। এরপরে তো টানা 3 মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফলে এই বিধানটি আর আসার সুযোগ ছিল না। এখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসবার পরে আপনি জানেন যে 11টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন। তার মধ্যে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের অনেকগুলো সুপারিশ, শতাধিক সুপারিশ, তার মধ্যে একটা সুপারিশ কিন্তু এই যে এককভাবে যাতে কেউ জয়ী হয়ে আসতে না পারেন। আপনার মনে থাকবে 2014 ইলেকশনে 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিলেন। তখন প্রশ্ন উঠেছিল যে এইটা কোনো বিধান হতে পারে না যে একজন একটা আসনে একাধিক প্রার্থী থাকবেন আর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসবেন। এটা হতে পারে না, 20 কোটি মানুষের দেশে প্রার্থী থাকবে না কারো। তখন সংস্কার কমিশনের যে সুপারিশ, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে তারা না ভোটের বিধান যুক্ত করার সুপারিশ করলেন। মজার ব্যাপার হলো 8 সালে যে যেরকম বিধানটা ছিল, যে সমস্ত আসনে ছিল, অর্থাৎ সারা বাংলাদেশের 300 আসনেই সকল ব্যালট পেপারে একই রকমের ছাপা ছিল, একটা ঘর ছিল যে আপনি না ভোট দিবেন। কিন্তু এখন যে ইলেকশন কমিশন গত 11 তারিখে যে ব্রিফটা করলো, সেখানে তারা বলছে যে যেসব আসনে একজন প্রার্থী থাকবেন, অর্থাৎ একাধিক প্রার্থী নাই, সেখানেই শুধু এই না ভোটটা থাকবে। এইটা একটা আমার কাছে হাস্যকর বিধান মনে হয়, যে না ভোটটা আসলে থাকতে হবে সব জায়গায়, সমস্ত আসনের সমস্ত ব্যালট পেপারে থাকতে হবে। কারণ আমার আসনে 5 জন প্রার্থী থাকলে আমার তো কাউকে পছন্দ নাই হতে পারে।
এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ মানে ক্ষমতাচ্যুত দল যদি ভোট দিতে ইলেকশন করতে না পারে, তাহলে আওয়ামী লীগের যদি বিগত দিনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে তাদের যদি 25 থেকে 30% ভোট থাকে, মানে অতীতের অভিজ্ঞতাতে সেই 25 থেকে 30% মানুষ যদি মনে করে যে যেহেতু আমার মার্কা ব্যালট পেপারে নাই, আমি ভোট অন্য কাউকে দিব না, না ভোট দিব, তাহলে এই কারণে কিন্তু এই না ভোটের বিধানটা আমি মনে করি যে ব্যালট পেপারে সব আসনে এটা রাখা দরকার। এখনো সময় শেষ হয়ে যায় নাই, এখনো আইনটা চেঞ্জ হয় নাই, এটা করা প্রয়োজন। না হলে শুধুমাত্র আপনি একক প্রার্থী ঠেকানোর জন্য করবেন। মূল যে উদ্দেশ্য, না ভোটের যে উদ্দেশ্য, যে ফিলোসফি, যে কারণে করা হয়েছিল, যে এইটা দিয়ে যাতে পলিটিক্যাল পার্টিগুলো একটা চাপের মধ্যে থাকে, যাতে করে তারা ভালো প্রার্থী দেয়, যাতে তারা মনে করে যে জনগণ প্রত্যাখ্যান করবে না এমন প্রার্থী মনোনয়ন দেয়। কারণ পরপর দুইটা ইলেকশনে যদি এরকম হয় যে বিরাট সংখ্যক আসনে হিউজ পরিমাণে না ভোট জয়ী হয়েছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্রেসারে পড়বে যে না, আমাদের তো এখন ভালো প্রার্থী বাছাই করতে হবে। ওই কারণেও না ভোটটা রাখা দরকার। ধরেন প্রথম ইলেকশনে 3 লাখ, হ্যাঁ 3,81,000, প্রায় 4 লাখ ভোট পড়েছে। আমার তো ধারণা পরের ইলেকশন এটা আরো বেশি হতো, তারপরে ইলেকশন আরো বেশি হতো। ফলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই না ভোটটা থাকা দরকার, এবং সেটা সমস্ত আসনেই। এখন যেই বিধান ইলেকশন কমিশন বলছে যে একটা আসনে, অর্থাৎ যেসব আসনে একক প্রার্থী সেখানে শুধু এইটা হাফ হবে, এটা কোনো আলটিমেটলি কোনো পারপাস সার্ভ করবে না এটা। এবং কামাল ভাই, জি আর একটা ইনফরমেশন আমি একটু এর সঙ্গে দেই। আমাদের জি প্লিজ। সৌভাগ্য যে এই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ যারা প্রথম এই নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করে। আমাদের দেখা দেখি কিন্তু পরে ইন্ডিয়ায় হাইকোর্টে রিট হয়, এবং তারপরে 4 বছর লড়াইয়ের পরে 2013 সালের সেপ্টেম্বরে সম্ভবত ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন যে না ভোট হচ্ছে ভোটারের অধিকার, অর্থাৎ তার রাইট আছে যে কোনো প্রার্থীকেই সে যদি পছন্দ না করে, তাহলে মানে উপরের কেউ নহেন, অর্থাৎ কাউকে পছন্দ করলাম না তার এই প্রোটেস্ট করার, এই প্রত্যাখ্যান করার রাইটও একজন ভোটারের আছে, এটা তার সাংবিধানিক রাইট। এইটা আচ্ছা বলে সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট এইটা বিধান যুক্ত করে দেন, যাতে পরের ইলেকশন থেকে এইটা ভারতের নির্বাচনী আইনে সেটা যুক্ত হয়। কিন্তু ভারত রাখলো এটা, আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন একটা কথা আমি বলি, সেটা হলো, আপনার কি এমন মনে হয় যে যেহেতু এবার আগেই ধরে নিয়েছে সবাই যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না অথবা নির্বাচনে থাকবে না, তো যদি সকল আসনের জন্য না ভোট থাকে, তাহলে হয়তো এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে এবং পুরো নির্বাচনটার ব্যবস্থাটাকে নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হতে পারে। এই আশঙ্কাতে কি আপনার মনে হয় যে এটা হতে পারে? আমি তো সেটা আপনাকে আগেই বললাম, আমার তো মনে হয় সেটাই। কারণ যদি এখন পর্যন্ত সরকারের যে গতিবিধি বা সরকারের স্টেক হোল্ডারদের কথাবার্তার ধরন ঢং, তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন সংশয় আছে, আবার নির্বাচনটা হলেও সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত। যদি তাই হয়, তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দেবেন বা দিতেন, তারা সবাই যদি গণহারে না ভোট দেন, এটা একটা বিরাট ধরনের ক্রাইসিস তৈরি করবে। এবং আগের যে বিধানটা ছিল, যদি কোনো আসনে সর্বোচ্চ প্রার্থী, যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন, ধরেন যে ধানের প্রার্থী ভোট পেলেন 1 লাখ সর্বোচ্চ, কিন্তু না ভোট পেয়ে গেল 1,10,000, অর্থাৎ কোনো আসনে যদি না ভোট সবচেয়ে বেশি পায়, তাহলে ওইখানে ভোট বাতিল, পুনরায় নির্বাচন হবে। তাহলে আগামী নির্বাচনে এমন যদি ঘটনা ঘটে যে আওয়ামী লীগ, এনসিপি, জামাত, ইসলামী বাংলাদেশ সকল প্রার্থীর চেয়ে অন্তত 50টা আসনে বা 100 আসনে না ভোট জিতে গেল, তখন সমস্ত ভোট আপনাকে বাতিল করে দিতে হবে। যদি এই বিধানটা, আগের বিধানটা থাকতো, ওই ভয় থেকে, শঙ্কা থেকেও হয়তো এটা করা হয়েছে যে যেসব জায়গায় একক প্রার্থী থাকবেন সেখানেই শুধু না ভোট থাকবে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়ও, একক প্রার্থী কোথাও থাকবে না, প্রত্যেকটা জায়গায় একাধিক প্রার্থী থাকবে, আপনি নিশ্চিত থাকেন। রাইট। এবং এই না ভোটের যে বিধানটা সরকার করেছে, এটা কোথাও প্রয়োগ হবে না। যদি এরা জি যেই সিস্টেমে করতে চাচ্ছে, আমার মনে হয় না এটা খুব ভালো নিয়ত থেকে এটা হয় নাই। ভালো নিয়ত থাকলে তারা সব আসনে করতো। জি, তার মানে একটা ভালো একটা সংস্কার তারা করেছে, এবং সেখানেও আমরা দেখলাম যে এই সংস্কারটা নৈর্ব্যক্তিক ভাবে অথবা নৈর্ব্যক্তিক সার্বজনীন ভাবে করা হয়নি, না, বরং সার্বজনীন না। রাজনৈতিক ভাবে, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এটা করা হয়েছে। এটা রাইট, আমাদের ইন্টেনশনটা এটা আমরা সন্দেহ করি, এটা নাও হতে পারে, এই ব্যাখ্যাটা ইলেকশন কমিশন ভালো দিতে পারবে। আমরা অ্যাপারেন্টলি মনে করি যে আগে যে সিস্টেমটা ছিল আপনি সেইটা হুবহু ফিরিয়ে আনলেই তো হতো। আপনি না ভোট ফিরিয়ে আনছেন, আবার পার্শিয়ালি আনছেন, তো এটা তো কোনো কিছু মিন করবে না, এটা তো কোনো অর্থ তৈরি করবে আচ্ছা, না আগামী আপনি কি নির্বাচন। জি। জানেন,
আপনাদের জানা আছে যে পৃথিবীর আহ, যে সমস্ত দেশে না ভোট আছে, এখন অনেক দেশে না ভোট আছে, অনেকে বলে নো ভোট, অনেকে বলে জি, নোটা ভোট, অনেকে অনেক কিছু বলে। রাইট, রাইট। যেভাবেই বলুক না কেন, পৃথিবীর যত দেশে আছে, এই যে আমাদের যে এরকম একটা সংকর প্রজাতির না ভোট করা হলো আর কি, এরকম সংকর প্রজাতির না ভোট কি পৃথিবীর অন্য কোথাও আছে আপনি জানেন? আমার জানা নাই। আমি যে কয়টা দেশের কথা বললাম আপনাকে, ইভেন আপনি ভারতেও যদি দেখেন, সেখানে কিন্তু মানে এইরকম সিস্টেম নাই। যেসব রাজ্যে না ভোট আছে, ভারতের বা সব রাজ্যে না ভোট না, কোনো কোনো রাজ্যে না ভোট নাই, কিন্তু যেখানে না ভোট আছে হুম। সেখানে কিন্তু এমন না যে পার্শিয়ালি একক প্রার্থী ঠেকানোর জন্য, এরকমটা না। আবার রাশিয়া ইউক্রেনে যে না ভোট যেরকম আছে, আমি যতদূর জানি সেখানে আমরা যে বিধানটা করতে চাচ্ছি এরকম না। না ভোট মানে এটা কমপ্লিট, অর্থাৎ সমস্ত আসনের সমস্ত ভোটারের এই রাইট থাকবে যে উপরের কোনো প্রার্থীকে আমি পছন্দ যদি না করি, আমি তাহলে একটা প্রোটেস্ট করে আসবো যে ভাই আমি কাউকে পছন্দ করলাম না। ফলে থাকলে এটা আচ্ছা, পার্সিয়ালি থাকার কোনো মানে হয় না। আচ্ছা, এবার আমরা একটু আরপিও পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। পিয়ার, যে এই যে পিয়ার। পিয়ার, সরি পিয়ার, একটু ভুল বলে ফেলেছি। আচ্ছা, এবার আমরা একটু পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এই এই যে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, পিয়ারটা দেখলাম আমরা যে উচ্চ আহ, কক্ষে এটা পিয়ারটা তারা প্রয়োগ করলো, আমার কাছে এটা ভালো লেগেছে। নিম্ন কক্ষে পেয়ারের জন্য কি পর্যাপ্ত সময় আছে কি না আছে, এটা নিয়েও একটা বিতর্ক আছে। কিন্তু তারও আগে আমি একটু দর্শকদেরকে একটু আপনার কাছ থেকে, আমার দর্শকরা জানতেই চাইবে যে পেয়ার পদ্ধতি বিষয়টা আসলে কি, আপনি যদি একটু ডিটেল যদি বলতে পারতেন। আমাদের দেশে বা সারা পৃথিবীতে দুটি পদ্ধতিতে প্রধানত নির্বাচন হয়। আমাদের এখন যে বিদ্যমান সিস্টেমে হয় আমাদের দেশে, ভারতে, অন্যান্য গণতান্ত্রিক দেশে, মানে অধিকাংশ দেশে সেটা এফটিপি বলে, এফটিপিটি, মানে ফার্স্ট পাস দ্য পোস্ট। অর্থাৎ একটা ইলেকশনে যত প্রার্থী থাকুক, যিনি সর্বোচ্চ ভোট পাবেন এবং সেকেন্ড যিনি হবেন তার সঙ্গে তাতে এক ভোটের ব্যবধানও হয়, তাহলে তিনিই জয়ী। অর্থাৎ যিনি এক ভোটও বেশি পেলেন তিনি জয়ী, বাকি সকলে পরাজিত। এটা হচ্ছে আমাদের বিদ্যমান সিস্টেম। এই সিস্টেমের সমস্যা হলো এই যে, ধরেন একটা আসনে 10 জন প্রার্থী, বা বাংলাদেশে ধরা যাক যে 300 আসন, এর মধ্যে 12 কোটি ভোটার। 12 কোটি ভোটারের মধ্যে বিএনপি পেল 220টি আসন। এই 220টি আসন বিএনপিতে যারা জিতলেন, সমস্ত আসনে বিএনপির প্রার্থীরা 1000, 2000, 100, 2, 5 এরকম ভোটের ব্যবধানে জিততেছেন। কিন্তু তার পরের আরো প্রত্যেকটা দলের প্রার্থীরা, ধরেন জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, তাদের প্রার্থীরাও খুব ভালো ভোট পেয়েছেন। ধরা যাক এনসিপির সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটের পার্থক্য 2 ভোট, জামাতের সঙ্গে 100 ভোট। তাহলে হলো কি, সবাই কিন্তু খারিজ হয়ে গেল, যিনি এক ভোটে বেশি পেলেন তিনি জিতলেন। হলো তাতে কি অসুবিধাটা কি? অসুবিধা বলছে এই কারণে, যারা এই পদ্ধতির বিরোধিতা করেন, যে এই যে যত লোকেরা জামাতকে ভোট দিল, এনসিপি কে ভোট দিল, জাতীয় পার্টিকে ভোট দিল, এই সমস্ত লোকের কণ্ঠস্বর কিন্তু সংসদে গেল না, গেল শুধুমাত্রই যারা বিএনপি কে ভোট দিল। আর সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর, যেটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটাকে বলে সংখ্যানুপাতিক নির্বাচন। হলো যে এই যত লোক ভোট দিল, টোটাল ভোট কাউন্ট করা হবে, টোটাল ভোট কাউন্ট পার্সেন্টেজ বের করা হবে। মনে করেন 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের মধ্যে পার্সেন্টেজে দেখা গেল যে বিএনপি পেয়েছে 50% ভোট। তাহলে এই 50 থেকে আপনি আমাদের যে মোট আসন সংখ্যা 300, এটাকে ভাগ করবেন, তাহলে 50 × 300, তাহলে 3×5 = 15, 150, 150 আসন পাবে বিএনপি। এনসিপি মনে করেন যে 5% ভোট পেল সারা বাংলাদেশে, তাহলে 5×3=15, 15টা আসন এনসিপি পাবে। 8% ভোট পেল জামাত, তাহলে 3×8=24, 24টা আসন পাবে জামাত। এইটা হলো পিয়ার পদ্ধতি যদি হয়, এই যেসব অর্থাৎ প্রত্যেকটা ভোট কাউন্ট হয়। সবচেয়ে ছোট যে দল, ধরেন সিপিবিও যদি ভোটে থাকে, সিপিবি যদি 1% ভোটও পায়, তাহলে সে 3টা আসন সে পার্লামেন্টে তার ফিক্স থাকবে। এই জন্য ছোট দলগুলো, অপেক্ষাকৃত ছোট দল, এবং যাদের বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বড় দলের সঙ্গে লড়াই করে জিতে আসার সম্ভাবনা কম থাকে, অথবা যারা অল্প ভোটে হেরে যায়, ধরেন আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীরের পার্টি, এরা কিন্তু ভোটের হিসেবে অনেক ভোট পায় প্রত্যেকটা ইলেকশনে, কিন্তু তারা জেতে না, কারণ তারা ভোট পায় অনেক, হেরে যায় অল্প ব্যবধানে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এত বেশি পিআর এর ব্যাপারে অ্যাগ্রেসিভ? আপনি দেখবেন যে পিআর ইস্যুতে জামাতের চেয়ে তো অনেক বেশি অ্যাগ্রেসিভ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারণ তারা বিশ্বাস করে যে যদি তারা 30% ভোটও পায়, বা 20% ভোট পেলেও তো 3 × 2 = 60টা আসন, 60 আসন তারা পার্লামেন্টে পাবে। কিন্তু স্বাভাবিক হিসেবে বিদ্যমান ব্যবস্থাতে তারা 10টা আসন পাবে না। বিদ্যমান ব্যবস্থায় তো জামাত 20টার বেশি আসন পাবে না বলে মনে করা হয়। বিদ্যমান ব্যবস্থায় এনসিপি 10টা আসন পাবে, আমি ঠিক জানি না। কিন্তু যদি পিআর সিস্টেমে হয়, তাহলে এনসিপি 15টা আসন মিনিমাম পাবে, জামাত 30টা পাবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 40টা পাবে। ঠিক এই আছে। বিশ্বাস থেকে তারা
এই পদ্ধতিতে চায়। কিন্তু অসুবিধাটা হলো এই পদ্ধতির ভোটের একটা বিরাট সংকট হলো যে আমরা জার্মানিতে এই এক্সপেরিয়েন্স দেখেছি, বেলজিয়ামে, ইভেন আমাদের প্রতিবেশী আছে নেপালে এই সিস্টেমটা আছে। এই সিস্টেমের ভোটে সরকার গঠন করা খুব ডিফিকাল্ট হয়, কারণ কোন দল যদি এককভাবে বেশি ভোট সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কোয়ালিশন সরকার করতে হয়, এবং কোয়ালিশন করতে গিয়ে তখন এই ভোট কেনা বেচা, এই দল বদল, এই সব ঝামেলা টামেলা এখানে ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মতো দেশে এইখানে এমপিশিপ যেটা, ধরেন এই পিআর সিস্টেম কোন দেশে খুব কার্যকর হয়, জার্মানিতে কার্যকর হবে, কারণ তাদের লোকাল গভর্নমেন্ট ভেরি মাচ স্ট্রং। বেলজিয়ামে হতে পারে। আপনি স্থানীয় সরকার সিস্টেমকে শক্তিশালী না করে পিআর করলে এটা কোনো কাজ করবে না, কারণ বাংলাদেশের যে কাঠামোতে মানুষ তার যে কোনো প্রয়োজনে এমপি সাহেবের কাছে যায়, ওই চেয়ারম্যানের কাছে গিয়ে সমাধান পায় না কিন্তু, এবং সে এমপি কে ব্যক্তিকে ভোট দেয়, মার্কা ফ্যাক্টর, কিন্তু তারপর দিন শেষে কিন্তু ব্যক্তি। তো ব্যক্তি যখন হয়, কিন্তু পিআর সিস্টেমে ভোটার কিন্তু জানবে না সে ভোটটা কাকে দিচ্ছে, সে ভোট দেবে কিন্তু দলকে। এবং ধরেন আমার আসন ঝালকাঠি 2, আর ঢাকায় আমার আসন ঢাকা 10। এখন আমি ঢাকা 10-এ আমি যদি ভোট দেই, আমি ধরেন আহ ধানের শীষে মার্কায় দিলাম, বা দাঁড়িপাল্লায় দিলাম, কিংবা ধরেন আমি এনসিপি মার্কায় ভোট দিলাম, মার্কায় ভোট দেবো, কিন্তু আমার ভোটের শেষে আমার আসনের এমপি কে হবেন আমি কিন্তু জানি না। এবং ওই যে রেশিও থাকবে, 300 আসনের জন্য সব দল প্রার্থী ঘোষণা করবে, কোন 300 জন নাম্বার সিরিয়াল আমরা তো জানি না। ধরেন এনসিপি 300 আসনের প্রার্থী দিল, ওরা পেলো 15টা আসন, তাহলে কোন 15 জন এনসিপির এমপি আমি তো জানবো না। ফলে এই যে একটা ক্যামোফ্লাস, ভোটার জানবে না সে কাকে ভোট দিচ্ছে, সে দলকে ভোট দিচ্ছে। ফলে এখন যারা পিআর এর পক্ষে তারা আবার বলেন যে এমপির কাজ তো রাস্তা বানানো না, এমপির কাজ তো লোকাল গভর্নমেন্ট ডিল করে না, সে কেন করবে, সে আইন প্রণয়ন করবে। এগুলো হচ্ছে খুব ইউটোপিয়ান, অনেক ফাস্ট চিন্তা, মানে অনেক দূরবর্তী। বাংলাদেশের কাঠামোতে বিদ্যমান সিস্টেমে এখন পর্যন্ত এখনই পিআর করা নিম্ন কক্ষে এটা সম্ভব না, উচ্চ কক্ষে হতে পারে। এখন উচ্চ কক্ষ হবে কিনা সেটা তো আর পরের প্রশ্ন, আপনি উচ্চ কক্ষে যাচ্ছেন কিনা সেই তো সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পার্লামেন্টে। অধ্যাদেশ দিয়ে তো আপনি উচ্চ কক্ষ করতে পারবেন না। ফলে জি। আগামী নির্বাচনের পরে পার্লামেন্ট হতে হবে, পার্লামেন্টে পাশ হতে হবে উচ্চকক্ষ, তারপরে আপনাকে এই উচ্চকক্ষে আসন বন্টন করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় এটাও খুব ভালো আইডিয়া না। কারণ কি, উচ্চকক্ষে আপনি পিআর করবেন কোন সিস্টেমে, নিম্নকক্ষে যেই দলগুলো যে ভোট পেলো তার রেশিওতে। তো এখন মনে করেন যে আগামী ইলেকশনে বিএনপি ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি 30% ভোট পেল, তাহলে 30% হিসাবে বিএনপি উচ্চকক্ষে আসন পাবে, তার 3 5 15, সরি, 3 3 এ 9, 90টা উচ্চ কক্ষে দেবেন, তাহলে এটা তো কোটা হয়ে গেল, এটা তো কোটা। তা আমরা তো বারবার বলতেছি কোটার বিরুদ্ধে, আমরা তো সংরক্ষিত আসনের বিরুদ্ধে কথা বলি। অর্থাৎ আপনি যদি উচ্চকক্ষেও নিম্নকক্ষের ভোটের অনুপাতে আহ সদস্য নিয়োগ করেন, সেটাও তো আপনার কোটারি সিস্টেম হয়ে গেল, সেটা তো সংরক্ষিত আসন। এটা তো এটাও ডেমোক্রেটিক সিস্টেম না। আমি আসলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় এখন মনে করি এই মুহূর্তে উচ্চকক্ষেরও দরকার না, এই মুহূর্তে পিআর সিস্টেমেরও দরকার না। যে সিস্টেমটা চলছে এটাকেই ডেমোক্রেটিক করা, এটাকেই রান করা, আরো অন্তত 10 20 বছর আমাদের দেশের যে মেজর সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, তারপরে আপনি আরো ফার্দারে যান পিআর। এখন আমাদের সমস্যাটা হয়েছে গত 1 বছর ধরে কয়েকটা দলের কথাবার্তায় কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা কালকেই বাংলাদেশকে নরওয়ে বানায় ফেলবেন, কালকেই নেদারল্যান্ডস বানায় ফেলবেন। সম্ভব না। আমরা দীর্ঘদিন একটা ডেমোক্রেটিক সংকটে ছিলাম, এক ধরনের ফ্যাসিজমের মধ্যে ছিলাম, কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম। আপনি 1 বছরের মধ্যে ওভারনাইট বাংলাদেশকে বেলজিয়াম বানায় ফেলবেন, এটা না, হয় না। এখানে একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, আপনি ঠিকই আছেন, কতগুলি সমস্যা তো থাকবেই, এবং এই সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেক দেশে পিয়ার পদ্ধতি আছে। এবং আপনি একদিনে নরওয়ে বানাতে পারবেন না, বেলজিয়াম বানাতে পারবেন না, এটা যেমন সত্য, আবার ওটাও সত্য যে আপনি আস্তে আস্তেও করতে পারবেন না। আস্তে আস্তে করলে কি হবে, যারা সুবিধা ভোগ করছে তারা কিন্তু ছাড়তে চাইবে না আপনাকে। যেমন ধরেন এমপিদের, আমাদের দেশে একজন এমপি মানে সে ওই এলাকার রাজা, বেসিক্যালি ওই এলাকার সে রাজা, ওই এলাকার সবকিছু তার কথা মতো চলবে। এটাও তো ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে কিন্তু, যেভাবে আমরা প্রাইম মিনিস্টারকে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি, এমপিকেও আমি কিন্তু ওই এলাকার সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ঠিক না। এখন লোকাল গভর্নমেন্ট আমাদের এখানে স্ট্রং না, তাই বলে কি তবে স্ট্রং আমি একটু করতে হবে আমি না? আমি আমি একটু যোগ করি, আপনার আগের প্রসঙ্গে একটু যোগ করি। অনেক দূরে যাওয়ার দরকার নাই, আপনি যে ভারতে তাকান না। ভারত একটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়, সেখানে যে বিদ্যমান আমাদের যে সিস্টেমে ভোট হয়, ভারতে সেই সিস্টেমে ভোট হয়। ভারতে কেয়ারটেকার সরকারও লাগে না, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়। ভারতে নির্বাচন নিয়ে কোনো সংকট আছে? কোনো দিন আপনি শুনেছেন যে ভারতে নির্বাচন নিয়ে না, ম্যাসিভ কোনো এখন সংকট সমালোচনা তৈরি কিন্তু হচ্ছে, করেছে? না। এখন সংকট তৈরি সংকট হচ্ছে। হয়তো কিছু তৈরি হচ্ছে, কিন্তু ভারতের নির্বাচনে ওই অর্থে কোনো সমস্যা তৈরি হয় নাই। বাংলাদেশে আপনি যে সমস্যা বললেন এমপিদের যে মাস্তানি, তার খবরদারি, এইটা পিআর এর সমস্যা না, এটা ভোটের সিস্টেমের সমস্যা না, এটা হচ্ছে আপনার
সংবিধানে ক্ষমতার কেন্দ্রীভূতকরণের সমস্যা। আপনার সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক, আমরা তো এর বিরুদ্ধে বছরের পর বছর ধরে বলছি। তো সমস্ত ক্ষমতা আপনি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন কেন? আপনি ডিসেন্ট্রালাইজ করবেন তো। এবং আপনি এমপি কে এত ক্ষমতা দেবেন কেন? আপনি এখন আপনি আইন করে দিয়েছেন যে স্কুলের প্রধান এমপি, আপনার দরকার নেই তো। দরকার শিক্ষা নেই। প্রতিষ্ঠানের প্রধান হবেন হুম। লোকাল, যে এলিটরা, লোকাল শিক্ষাবিদ। আপনি কেন এমপি কে স্কুলে ঢুকতে দেন? মসজিদ কমিটির সভাপতি ইউনো কেন? মসজিদ কমিটির সভাপতি দরকার নেই তো। ওখানে তো মুসল্লি লোকাল মানুষ আছে, তো শিক্ষক আছে, লোকাল সচেতন মানুষ আছে। ফলে এই এমপি এবং আমলাদেরকে কমিউনিটির সমস্ত প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে। এনাদের এখানে মাস্তানি করার দরকার নেই। তো আপনি সেটা আইন করে দেন যে এমপি সাহেব আইন প্রণয়ন করবেন, পলিসি মেক করবেন, আর যাও, মেজর ডেভেলপমেন্ট এগুলো ওয়ার্কগুলোকে আপনি ওভারসি করবেন। কিন্তু এগুলিতে সেটা অনেক ক্লিয়ার মানে সমস্যা নেই। দীর্ঘমেয়াদী হবে হয়তো বা কিছুটা, বাট আমি আমি কিন্তু এই আলোচনাটাকে হেলদি মনে করি। আমি মনে করি না, পিয়ার নিয়ে অবশ্যই আলোচনা অবশ্যই চলুক, পিয়ার নিয়ে আলোচনা তো আন্দোলন অবশ্যই চলবে, চলুক, পিয়ার নিয়ে অবশ্যই রাজনীতিও চলবে, চলুক। এবং অবশ্যই এটা নিয়ে হয়তো হয়তো একসময় আমাদের মধ্যে চেঞ্জ আসবে। তবে চেঞ্জ আসবে। এবং হ্যাঁ, না আমি যেটা তবে বললাম, আমি না, আমার না ওপিনিয়ন ভোট বললাম, দিয়ে, আমি তো বলি নাই যে এটাই হইতে হবে, আমি আমার তবে ওপিনিয়নটা না, বললাম। হ্যাঁ বুঝতে পেরেছি। তবে আমি বলছিলাম, তবে না ভোট দিয়ে যে মানে আপনার ফাত্রামি হলো আর কি, এটা আমার কাছে না ফাত্রামি মনে হচ্ছে, এই নাটক যেটা হলো।